গত সপ্তাহে পরপর 4টি বেয়ারিশ ক্যান্ডেলের পর এই সপ্তাহের শুরুতে মার্কেটে আবারও বড় ধরনের পতন হলো। দিন শেষে সূচক হারালো 53 পয়েন্ট। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি মার্কেট টার্নওভার বেড়ে 1800 কোটি টাকায় রিচ করেছিল। একটি শক্তিশালী গতিশীল মার্কেটে এ ধরনের উইক আচরণ কারোই কাম্য নয়। বিনিয়োগকারীদের জন্য আজ ছিল একটি ফ্রাস্ট্রেটিং ডে। অনেকে কনফিডেন্স হারিয়েছেন, অনেকে হয়তো প্যানিক সেলের শিকার হয়েছেন। বিয়ন্ড এক্সপেকটেশন অ্যান্ড প্রজেকশন, মার্কেটে এ ধরনের চ্যালেঞ্জিং সিচুয়েশনের মুখোমুখি আমাদের মাঝে মধ্যেই হতে হয়। এখন হঠাৎ কেনই বা মার্কেট সেন্টিমেন্ট এবং সিনার্জি নষ্ট হলো, এটি একটি কোশ্চেন। আর মার্কেটের এই ধরনের সিচুয়েশনকে কারেকশন বলবো না ক্রাশ বলবো, আর এ ধরনের স্ট্রেসফুল সিচুয়েশনে বিনিয়োগকারীদের কী করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আজ আমাদের বিশেষ আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। এখন হঠাৎ কেনই বা মার্কেট সেন্টিমেন্ট আজ নষ্ট হলো, এই বিষয়টির উপর আলোকপাত করছি। তুলে ধরছি sharenews24.com-এর একটি নিউজ। আজ থেকে 22টি কোম্পানির শেয়ার জেড ক্যাটাগরিতে লেনদেন হবে। সিমিলার একটা নিউজ অর্থ সংবাদেও আমরা লক্ষ্য করেছি। ক্যাটাগরি পরিবর্তনের প্রভাবে 256টি কোম্পানির দরপতন। এখন আমরা তুলে ধরব প্রথম আলোর একটি নিউজ। 16 তারিখে এই নিউজটি আমরা পেয়েছি। আপাতত কোনো কোম্পানি জেড শ্রেণীভুক্ত হচ্ছে না। নিউজটি যদি আমরা একটু ডিটেলসে দেখে নিই, শেয়ার বাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি আপাতত জেড শ্রেণীভুক্ত হবে না। পরবর্তী লভ্যাংশ ঘোষণা না দেওয়া পর্যন্ত শ্রেণী পরিবর্তন হবে না তালিকাভুক্ত কোনো কোম্পানির। পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এ নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে। বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন ছাড়া শেয়ার বাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানিকে নিয়ম নীতি পরিপালন না করার জন্য জেড শ্রেণীভুক্ত করতে পারবে না কোনো স্টক এক্সচেঞ্জ। এই ধরনের পরিস্থিতিতে কোনো কোম্পানির শ্রেণী পরিবর্তন করতে হলে আগে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে। বিএসইসি বলেছে, তালিকাভুক্ত কোনো কোম্পানি পরপর 2 বছর লভ্যাংশ না দিলে, বার্ষিক সাধারণ সভা না করলে সেই কোম্পানিকে দুর্বল মানের কোম্পানি হিসেবে জেড শ্রেণীভুক্ত করতে হবে। তবে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য কোম্পানির ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন লভ্যাংশকে শ্রেণী পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে। এছাড়া কোনো কোম্পানির উৎপাদন কার্যক্রম 6 মাস বা তার বেশি সময় বন্ধ থাকলে সেটিও জেড শ্রেণীভুক্ত হবে। তবে এক্ষেত্রে কোনো কারখানার আধুনিকায়নের ঘোষণা দিয়ে কোনো কোম্পানি উৎপাদন বন্ধ রাখলে তাদের ক্ষেত্রে এই শর্ত কার্যকর হবে না। এই ফেজটাতে আমরা যে ইনফরমেশনটা পাচ্ছি, জেড ক্যাটাগরিতে স্থানান্তর করতে হলে কি ক্রাইটেরিয়াগুলো বিবেচনায় আনতে হবে, মূলত এই ইনফরমেশনটি শেয়ার করা হয়েছে। এরপরে দেখে নিচ্ছি, বিএসইসি বলেছে, শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে জেড শ্রেণীভুক্ত করার যে বিধান করা হয়েছে তা সামনের লভ্যাংশ ঘোষণার পর থেকে কার্যকর হবে। এর ফলে আপাতত কোনো কোম্পানির জেড শ্রেণীভুক্ত হবে না। সাধারণত শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো জুন ও ডিসেম্বর শেষে লভ্যাংশ ঘোষণা করে থাকে। যেসব কোম্পানির আর্থিক বছর জুন ভিত্তিক, তারা লভ্যাংশ ঘোষণা করে অক্টোবরের মধ্যে, আর যেসব কোম্পানির আর্থিক বছর ডিসেম্বরের শেষে হয় সেগুলো লভ্যাংশ ঘোষণা করে এপ্রিলের মধ্যে। অর্থাৎ আর্থিক বছর শেষ হওয়ার 4 মাসের মধ্যে লভ্যাংশ ঘোষণা করার বিধান রয়েছে। সো এই নিউজটিতে কিন্তু স্পষ্টভাবেই বলা হয়েছিল যে মিন টাইম কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে না। কিন্তু আজ হঠাৎ করে আবার এই 22টি কোম্পানিকে কেন জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হলো, এটি বিষয়টি আমার বোধগম্য হলো না। আর আজকে যদি নতুন করে আবার কোনো নির্দেশনা এসেও থাকে, এ ধরনের র্যান্ডম ডিসিশন চেঞ্জিংগুলো মার্কেটকে আমি পার্সোনালি মনে করি নেগেটিভ ধারায় প্রভাবিত করে। এখন এক নজরে তুলে ধরবো আজকের মার্কেট চিত্র। আজ দিন শেষে মার্কেট ক্লোজ হলো 6283 পয়েন্টে, আর সূচক হারালো 53 পয়েন্ট। লেনদেন হয়েছে প্রায় 924 কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর হারিয়েছে 257টি কোম্পানি, বিপরীতে দর বৃদ্ধি পেয়েছে মাত্র 160টি কোম্পানির, এবং অপরিবর্তিত ছিল 29টি কোম্পানির শেয়ারের দর। আজকের দিনে ইন্ডেক্স কিলার যে কোম্পানিগুলো ছিল তাদের মধ্যে অন্যতম হলো বিকন ফার্মা, স্কোয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, উত্তরা ব্যাংক, বেসকিমকো ফার্মা, ওরিয়ন ফার্মা, আইএফআইসি, রেনেটা, ইবিএল এবং জিপিএস ইস্পাত।
অ্যাজ পার লঙ্কা বাংলা ফিনান্সিয়াল পোর্টাল, বিকন ফার্মা একাই আজ ইন্ডেক্স নেগেটিভ করেছে প্রায় 11.5 পয়েন্ট, স্কোয়ার ফার্মা নেগেটিভ করেছে প্রায় 7 পয়েন্ট, ব্র্যাক ব্যাংক করেছে প্রায় 6 পয়েন্ট। এই 53 পয়েন্টের মধ্যে এই 10টি কোম্পানির ইন্ডেক্স কতটা নেগেটিভ করেছে সেটা সাম আপ করলে দেখা যায় প্রায় 36 পয়েন্টের মতো এই 10টি কোম্পানি কিন্তু ইন্ডেক্সকে নেগেটিভ করেছে। সেক্টর ওয়াইজ টার্নওভার লক্ষ্য করলে আজ ফার্মাসিউটিক্যাল সেক্টরে সর্বাধিক লেনদেন হয়েছে। এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 131 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্স্যুরেন্স সেক্টর, এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 95 কোটি টাকা। তৃতীয় অবস্থানে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 81 কোটি টাকা এবং টেক্সটাইল সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 79 কোটি টাকা। যেহেতু ওভারঅল মার্কেট টার্নওভার কমে গেছে, বেশিরভাগ সেক্টরেই কিন্তু আমরা লক্ষ্য করছি আজ টার্নওভার অনেকটা কমে গেছে। এখন ডে চার্টে ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান তুলে ধরছি। গতকালকের মার্কেট আপডেটে আমরা যে প্রজেকশনটি রেখেছিলাম, আমরা জানিয়েছিলাম মার্কেট 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি ছিল 6311 লেভেলে। সো এই গুরুত্বপূর্ণ সাপোর্টটিকে রেসপেক্ট না করে মার্কেট কিন্তু আজ দিন শেষে 6283 পয়েন্টে এসে ক্লোজ হলো এবং এখানে রয়েছে ডে চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। সো আজকের দিনে কিন্তু আমরা একটা হিউজ বেয়ারিশ ক্যান্ডেল লক্ষ্য করছি। ইউজুয়ালি এ ধরনের পরপর 4টি বেয়ারিশ ক্যান্ডেলের পর আজকের দিনে একটা লং বেয়ারিশ ক্যান্ডেল কারোই কিন্তু কাম্য ছিল না। এছাড়া যেহেতু ভলিউম গ্র্যাজুয়ালি কমে আসছিল, আমরা আশা করেছিলাম মার্কেট 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নেবে এবং আজকের দিনে যে একটি লং বেয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, গুরুত্বপূর্ণ দুটো সাপোর্টকে কিন্তু আজ ব্রেক করে কিন্তু এতটা নিচে নেমে আসে এবং ভলিউম ছিল অ্যাভারেজ থেকে কিন্তু অনেকটা কম ভলিউমেই কিন্তু এই নেগেটিভ প্রাইস অ্যাকশনটি হলো। ইউজুয়ালি এই ধরনের সিচুয়েশনকে আমরা বলে থাকি ডিসক্রিপেন্সি, ভলিউমের সাথে প্রাইস অ্যাকশনের একটি অসঙ্গতি। ইন্ডেক্স মুভার কিছু স্টককে নেগেটিভ করে এক ধরনের ম্যানিপুলেশন কিন্তু এখানে করা হয়েছে। এছাড়া আরও একটি বিষয় লক্ষণীয়, জেড ক্যাটাগরি যে স্টকগুলি সেগুলো ছাড়া বাদবাকি স্টকগুলিতে কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেশার ছিল না, কিন্তু ইন্ডেক্স মুভার স্টকগুলোকে ম্যানিপুলেশনের মাধ্যমে মার্কেট সেন্টিমেন্টকে কিন্তু নষ্ট করে অল্প ভলিউমেই কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সাপোর্ট ব্রেক করা হয়। সো এই ধরনের একটা সিচুয়েশনকে আমরা বলি ইনস্টিটিউশনাল ম্যানিপুলেশন, আর এটাকে এক্স্যাক্টলি আমরা মার্কেট ক্রাশ আপাতত বলবো না। মার্কেট যখন ক্রাশ করে তখন হিউজ ভলিউম নিয়ে এই ধরনের একটা ভলিউম বার নিয়ে যদি এটি ব্রেকডাউন করতো তখন আমরা ধরে নিতাম যে এটি একটি মার্কেট ক্রাশ। এখন যেহেতু টেকনিক্যালি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টকে মার্কেট ব্রেক করেছে, মার্কেট কিন্তু কিছুটা উইকনেস আজ প্রকাশ করলো। গতকালকে পর্যন্ত মার্কেটে আমরা যেটা এক্সপেক্ট করেছি এটি একটি রুটিন কারেকশন, কিন্তু আজকের দিনে যেহেতু ইজিলি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইনটিকে ব্রেক করেছে, মার্কেট কিন্তু আজ কিছুটা উইকনেস প্রকাশ করেছে এবং এখানে 38%-এর যে সাইকেলটি সেটিকেও কিন্তু রেসপেক্ট করেনি এবং ভেরি স্মল ভলিউম নিয়ে কিন্তু এই দুটো ইম্পর্টেন্ট সাপোর্টকে কিন্তু আজ ব্রেক করেছে মার্কেট। তাহলে মার্কেট এখন পরবর্তী সাপোর্ট কোন পয়েন্ট থেকে মার্কেট সাপোর্ট নেওয়ার সম্ভাবনা রয়েছে? এখন টেকনিক্যালি মার্কেট কিন্তু 20 এক্সপোনেনশিয়ালের যে সাপোর্ট লাইনটি ছিল সেটি ব্রেক করেছে। এখন 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। দিন শেষে এখানে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। সো এই জোনটিতে এখন সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে মার্কেট, আর এই সাপোর্ট লাইনটি রয়েছে 6283 লেভেলে। সো এটি একটি সাপোর্ট। এখন কালকে দেখার বিষয় এই সাপোর্টটিকে রেসপেক্ট করে কিনা। আরেকটি ব্যাপার হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে আমরা যে সাপোর্টটি এখন পাচ্ছি, গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট ব্রেক করার পর পরবর্তী ইম্পর্টেন্ট সাপোর্টটি হচ্ছে 50% রিট্রেসমেন্ট সাইকেল এবং এই সাপোর্ট লাইনটি রয়েছে 6265 লেভেলে। সো কালকের দিনে দেখার বিষয় এই জোন থেকে মার্কেট সাপোর্ট নেয় কিনা। টেকনিক্যাল প্যারামিটারে আমরা যেটা লক্ষ্য করছি, আজকের দিনের যে ক্যান্ডেলটি হয়েছে ভলিউমের সাথে এখানে একটা ডিসক্রিপেন্সি আমরা লক্ষ্য করছি। মার্কেট কিন্তু খুব বেশি সেল প্রেশার নেই। সো টেকনিক্যাল প্যারামিটার অনুযায়ী মার্কেট এই জোন থেকে সাপোর্ট নিয়ে নেওয়ার কথা, 6265 লেভেল থেকে এসে সাপোর্ট নেওয়ার কথা।
আরেকটি বিষয় হলো মার্কেট যদি ফার্দার কালকে কিছু ডাউন করে এই জোন থেকে সাপোর্ট নিয়ে যদি 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ায় মার্কেট গতিশীল থাকবে। মার্কেট যদি 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ করে তাহলে কিন্তু মার্কেট স্লো থাকবে। সো 200 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে যদি মার্কেট ক্লোজ করতে পারে তাহলে মার্কেট রিকভারি দিতে কিন্তু খুব বেশি সময় নেবে না। যেহেতু স্মল ভলিউমে এই ধরনের একটা সাপোর্ট ব্রেক করেছে, এখান থেকে হয়তো স্মল ভলিউমেই কিন্তু এটি আবার রিকভার করে ফেলতে পারবে। গতকালকের আলোচনায় আমরা কিছু স্টক ওয়াচ লিস্টে রেখেছিলাম। স্টকগুলির মধ্যে আজকে নেগেটিভ মার্কেটও কয়েকটি স্টক ভালো করলো। আর ইউনিয়ন ক্যাপিটাল যেহেতু এখন বর্তমানে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে, আপাতত আমরা এটি ওয়াচ লিস্ট থেকে চাইলে বাদ দিতে পারি। এখন এই মুহূর্তে এ ধরনের একটি সিচুয়েশনে বিনিয়োগকারীদের কী করা উচিত? আপাতত পোর্টফোলিওতে এখন হাত না দেওয়াটাই ভালো। এখন হুটহাট র্যান্ডম ডিসিশন নিলে কিন্তু পোর্টফোলিও ক্ষতিগ্রস্ত হতে পারে। যে স্টকটির দাম বাড়ছে দেখে কিনছেন সেটি হয়তো আবার ম্যাচিউর ডেতে দেখা যাবে কমে গেছে, আবার যেটি সেল দিয়েছেন সেটির দাম বেড়ে যেতে পারে। যেহেতু মার্কেটে কিন্তু বেশিরভাগ সময় আমরা একটা র্যান্ডম প্রাইস অ্যাকশন লক্ষ্য করছি, ট্রেন্ড ফলো করে এখন কন্টিনিউ করছে খুব কম স্টকই, হাতে গোনা 2-4টি স্টকই হয়তো ট্রেন্ড ফলো করে প্রাইস অ্যাকশন করছে, কিন্তু বেশিরভাগ স্টকই দেখা যাচ্ছে র্যান্ডম প্রাইস অ্যাকশন করছে। সো হাই পারফর্মিং স্টকগুলোকে সর্ট আউট করে এন্ট্রি নিয়ে এখন ধৈর্য ধরাই হচ্ছে বেস্ট ডিসিশন। এছাড়া টেকনিক্যালি মার্কেট যেহেতু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে, মার্কেট এখানে কিছুদিন সাইডওয়ে করার সম্ভাবনা রয়েছে। সো এই জোনটিতে কিছুদিন সাইডওয়ে করে হয়তো এখান থেকে একটি শক্তি সঞ্চার করে আবার নতুন করে একটি র্যালি শুরু করবে। ইন শর্ট, আমরা এখন বর্তমান যে ওয়েভ 2 কারেক্টিভ ওয়েভ, এটিকে আমরা আপাতত 6265-র নিচে নামবে বলে আমরা আশা করছি না। আর যদি কোনো কারণে এই সাপোর্টটিকে মার্কেট রেসপেক্ট না করে মার্কেট অনেকটা স্লো হয়ে যাবে। এছাড়া মার্কেট আজ 38%-এর এই সাইকেলটিকে রেসপেক্ট না করার কারণে এখানে যে একটি সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করেছিল সেই সুপার বুলিশ মোমেন্টামটি কিন্তু আজ লস্ট করেছে। সো এখনও মার্কেট বুলিশ, 50%-এর নিচে যদি নামে তাহলে কিন্তু মার্কেট আরও স্লো হয়ে যেতে পারে। এছাড়া আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, বর্তমান সময়ে কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টর সবচেয়ে বেশি টার্নওভার হচ্ছে এই সেক্টরে। সো এই সেক্টরের শেয়ারগুলো হয়তো বেশি ভালো করবে মার্কেট ইউটার্ন নিলে। এছাড়া আজ আমরা লক্ষ্য করেছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এবং কিছু কিছু স্টক কিছুটা প্রাইস অ্যাকশন করলো। আর জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু মানি ফ্লো বৃদ্ধি পেয়েছে। সো এই সেক্টরটি সামনের দিনগুলোতে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং টেক্সটাইল সেক্টর, এই সেক্টরগুলো কিন্তু ধারাবাহিকভাবে মানি ফ্লো ঠিক আছে। কারেকশনে এখন ভলিউম কমে গেছে, এটা টেকনিক্যাল প্যারামিটার, এটা বুলিশ সাইন। সো আপাতত আমরা অনেক বেশি মাত্রায় মার্কেট নিয়ে নেগেটিভ হব না। ইতিমধ্যে আমাকে অনেকেই মেসেজ পাঠিয়েছেন যে টার্নওভার অনেকটা ফল করেছে, এটা মার্কেটের জন্য কী সংবাদ। কারেকশনে টেকনিক্যাল টার্মস অনুযায়ী যদি আমরা বিচার করি, কারেকশনে ভলিউম কমে যাওয়াটা মার্কেটের জন্য বুলিশ। এছাড়া এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জেড ক্যাটাগরিতে যে স্টকগুলোকে স্থানান্তর করা হলো, এখানে কিন্তু সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মানি কিন্তু এখন আটকে গেছে। এখন এই স্টকগুলোর ক্ষেত্রে করণীয় কী? আসলে এই স্টকগুলো যখন ট্রেড করছিল সবাই কিন্তু জেনে বুঝে রিস্ক নিয়েই করছিল। সো বিজনেসে মাঝে মাঝে লস হবে, সেটা মেনে নিতে হবে। এখন স্টকগুলোতে বসে থাকলে এগুলো রিকভারি কখন দেয় সেটা আনসার্টেন। সেগুলো হয়তো কালকে আবার ইউটার্ন নিয়ে হয়তো সেলারলেস করে দেবে, কারণ এই স্টকগুলোর মুভমেন্ট ফোকাস করাটা খুবই ডিফিকাল্ট। আবার স্টকগুলো পারফর্ম না করলে দেখা যায় যে 1 বছর 2 বছরও পারফর্ম করে না। সো এই ধরনের স্টকগুলোকে প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট। যেহেতু এখন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চলে আসলো স্টকগুলোর ক্ষেত্রে, আপাতত কিছুদিন স্লো থাকতে পারে, এটাই আমরা এক্সপেক্ট করছি। সো বন্ধুরা, ওভারঅল মার্কেট নিয়ে এটাই ছিল আজকের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।